সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ আমরা তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের যে লাইসোজোম অঙ্গাণুটি আছে সেই অঙ্গাণুটি নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো মোটামুটি আলোচনা করে ফেলেছি। আর যদি লাইসোজোমটা পড়ি তাহলে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো সব আলোচনা করা হয়ে যাবে। আর ছোটোখাটো যদি কোনো কিছু থেকে থাকে তোমরা সেটা নিজেরা পড়ে নিও। আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো অঙ্গাণু নিয়ে আলোচনা করব, নিউক্লিয়াস অথবা নিউক্লিয়াস নিয়ে হয়তো আলোচনা করব। তো আজ আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর একটি অঙ্গাণু লাইসোজোম সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে লাইসোজোম প্রাণী কোষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে লাইসোজোম যেটি পাওয়া যায় তাকে কিন্তু ওলিওজোম বা স্পোরোজোম বলা হয়, আর প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত এই লাইসোজোম শব্দটি ব্যবহার করা হয়। লাইসোজোম কি আমরা একটু দেখে নেই। লাইসোজোম একটি গ্রিক শব্দ। লাইসো মানে হচ্ছে ডাইজেস্টিভ বা হজমকারী, আর সোমা মানে হচ্ছে বডি বা বস্তু বলতে পারি আমরা এই ক্ষেত্রে, বস্তু। তাহলে লাইসোজোমটা হচ্ছে কি হজমকারী বস্তু। লাইসো এবং তোমার সোমা এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে লাইসোজোম শব্দটি গঠিত। তাহলে আমরা লাইসোজোমের সংজ্ঞাটা বলতে গেলে আমরা কীভাবে বলতে পারি যে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অঙ্গাণু যেটা লিপোপ্রোটিন মেমব্রেন দ্বারা একটি আবরণী দ্বারা আবৃত থাকে এবং যেটি কিনা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, সেই অঙ্গাণুটিকে বলা হয় লাইসোজোম। আমরা কি বললাম যে একটি আবরণ দ্বারা আবৃত থাকবে। আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছি লাইসোজোমের। এই যে লাইসোজোম, এটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে এবং যেটা কিনা কি দ্বারা তৈরি? লিপোপ্রোটিন, অর্থাৎ লিপোপ্রোটিন মেমব্রেন দ্বারা আবৃত একটি অঙ্গাণু যেটি সাইটোপ্লাজমে অবস্থান করে এবং যেটি কিনা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইম আদ্র বিশ্লেষণকারী এনজাইম বা উৎসেচক আধার হিসেবে কাজ করে, সেই অঙ্গাণুটিকে বলা হয় লাইসোজোম। তাহলে হাইড্রোলাইটিক এনজাইম উপস্থিতিতে কী হবে? যদি লাইসোজোমের মধ্যে কোনো বস্তু অপাচিত অংশ বা অপ্রয়োজনীয় কোনো অংশ বা অবাঞ্ছিত কোনো অংশ, ইভেন যখন প্রতিকূল অবস্থার মধ্যে কোষ থাকে তখন দেখা যাচ্ছে যে নিজেরই কিছু অংশ, কোষেরই কোনো না কোনো অঙ্গাণু বা অংশ বা উপাংশ বা উপাঙ্গ, এগুলো কি করে? সে হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা পরিপাক করে। অথবা কোনো জীবাণু বাহির থেকে যদি প্রবেশ করে, ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু যদি প্রবেশ করে, তখন দেখা যায় কি সে তার মধ্যে অবস্থিত যে এনজাইমগুলো আছে তা দ্বারা সে কী করে? তাকে পরিপাক করে, কোষ থেকে বাইরে পাঠিয়ে দেয় বা অপাচিত অংশকে বাহিরে নিক্ষেপ করে দেয়। সেই যে অঙ্গাণুটা করে সেই অঙ্গাণুটি হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোম আমরা বলতে পারি যে একটি লিপোপ্রোটিন মেমব্রেন দ্বারা আবৃত এমন একটি অঙ্গাণু যেটা কিনা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, সেই অঙ্গাণুটিকে বলা হচ্ছে লাইসোজোম। এটি উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা একে বলি কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা লাইসোজোমকে বলি এসফেরোজোম অথবা বলি ওলিওজোম বলা হয়। আর দেখা গিয়েছে যে তামাকের কোষে দেখা যায় যে ওখানে প্রচুর হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যার কারণে তাকে কিন্তু আমরা কি বলি? সেই লাইসোজোমটাকে আমরা বলি প্লান্ট লাইসোজোম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলছি স্পোরোজোম, ওলিওজোম, আর প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত লাইসোজোম শব্দটি ব্যবহার করা হয়। তো যাই হোক, আবিষ্কার করেছেন কে? 1955-এ ক্রিস্টিয়ান ডি দুবে, উনি প্রথম এটি পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন। তার পরবর্তীতে 1960-তে নোভিকভ উনি এটি প্রত্যক্ষ করেন, মানে গঠনটা বর্ণনা করেন
এবং 1964-এ আমরা এই কটা বিজ্ঞানীর নাম একটু জেনে নিব। ম্যাটাইল উনি নিউরোস্পোরা ক্রাস নিউরোস্পোরা একটা ছত্রাক আছে, সেই ছত্রাকে উনি লাইসোজোমটা প্রত্যক্ষ করেন। তাহলে আমরা কি বলছি যে 1955-এ ক্রিশ্চিয়ান দি দুবে প্রথম এই লাইসোজোম উনি এটা প্রত্যক্ষ করেন এবং কি নামকরণ করেন। পরবর্তীতে 1960-তে তোমার সায়েন্টিস্ট নভিকভ উনি হচ্ছেন এর আণুবীক্ষণিক গঠনটা বর্ণনা করে এবং 1964-এ ম্যাটাইল উনি নিউরোস্পোরা একটা ছত্রাক, সেই ছত্রাকে তোমার এই লাইসোজোমটা প্রত্যক্ষ করেন। দেখেন এখন আসো দেখি যে এর অবস্থানটা কোথায় 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 এই লাইসোজোম পাওয়া যায়। সাধারণত লাইসোজোম স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে লোহিত রক্তকণিকা ব্যতীত সব জায়গায় এটা দেখা যায়। ব্যতীত সব কোষে আমরা লাইসোজোম প্রত্যক্ষ করি। তবে বেশি দেখা যায় কোথায়? বেশি দেখা যাচ্ছে বৃক্ক কোষে, অগ্নাশয়ে, যকৃৎ কোষে ইত্যাদি পরিপাক কোষে এগুলো বেশি দেখা যায় লাইসোজোম। এবং উদ্ভিদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পেঁয়াজের বীজে আমরা দেখতে পাই, পেঁয়াজের যে বীজ আছে সেখানে দেখা যায়। তারপর কিছু তোমার টেরিডোফাইটাতে দেখা যায়, সরি এই থ্যালোফাইটা যদি বলি আমরা, তারপর হচ্ছে তোমার তামাকে ইত্যাদিতে আমরা দেখি এই লাইসোজোমটা বা ওলিওজোমটা যেটা সেটা পাওয়া যায়। এখন আসে উৎপত্তি, কোথা থেকে তৈরি হয়। উৎপত্তি যদি বলতে চাই তাহলে দেখা আমরা কিন্তু আগেই পড়েছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বস্তু পড়েছি। আমরা দেখিয়েছিলাম তখন সেখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডির ক্ষেত্রে কিন্তু এরকম দুটি অংশ ছিল, এরকম কিছু অংশ ছিল যেটাকে আমরা কি বলছি সিস্টার্নি, চ্যাপ্টার থলের মতো। এটাকে কি বলছি সিস্টার্নি। হ্যাঁ সিস্টার্নি বলছি। এই সিস্টার্নি দেখা যায় কি প্রান্ত থেকে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে দেখা যায় কি লাইসোজোম তৈরি হয়। গলজি বস্তুর ক্ষেত্রেও হতে পারে, এন্ডোপ্লাজম রেটিকুলামের ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাইসোজোম এন্ডোপ্লাজম রেটিকুলাম অথবা গলজি বডি থেকে উৎপত্তি লাভ করে, মানে উৎপত্তি হয়। এবং সেটা কোথার থেকে গলজি বস্তু বা এন্ডোপ্লাজম রেটিকুলামের যে সিস্টার্নি আছে, সিস্টার্নি যে প্রান্তটা আছে প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে লাইসোজোম তৈরি করে। এখন দেখো গঠনটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, লাইসোজোমের গঠনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে কি আবরণী মেমব্রেন এবং দুই হচ্ছে ম্যাট্রিক্স এবং মেমব্রেন, এই দুইটা আমাকে ভাগ করতে পারি। আবরণী, এই যে দেখো এটা হচ্ছে আবরণী, এই বাহিরে যে আবরণটা আছে যেটা লিপোপ্রোটিন দ্বারা তৈরি, এবং ভেতরে যে তরল পদার্থটা আছে অসমসত্ব তরলের যে পদার্থটা আছে, যে মিশ্রণটা আছে সেটাকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স আর এটা হচ্ছে কি মেমব্রেন। তাহলে আমরা লাইসোজোমকে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি মেমব্রেন এবং আরেকটা হচ্ছে কি ম্যাট্রিক্স। মেমব্রেনটা কি? মেমব্রেন হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত একটি আবরণী, এবং যেটা কিনা এই আবরণী, এবং এই আবরণী পর্দায় কি থাকে? আবরণী পর্দায় থাকে হচ্ছে অম্লীয়, মানে কি অ্যাসিডীয়, যেটা অ্যাসিডীয় এবং গ্লাইকোসাইলেটেড, এই শব্দটা একটু মনে রাখো, গ্লাইকোসাইলেটেড নামক অন্তঃস্থ কিছু প্রোটিন থাকে। এই যে আবরণটা বললাম সেটা কি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এই আবরণীর পর্দায় কিন্তু কিছু অম্লীয় এবং গ্লাইকোসাইলেটেড অন্তঃস্থ প্রোটিন থাকে, যে প্রোটিনটা কি করে, এই লাইসোজোমের ভিতরে অভ্যন্তরে যে অনেক ধরনের যে এনজাইমস থাকে, হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, সেই এনজাইমস যেন এই আবরণীটাকে ক্ষতি করতে না পারে বা আবরণটাকে নষ্ট করতে না পারে, তার জন্য এরকম কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনটা এই আবরণীকে তার এনজাইমের ক্ষতিকারক দিক থেকে রক্ষা করে। এবং তাহলে রক্ষা করে তো এরকম আবার কিছু উপাদান আছে যেটাকে আমরা বলছি কি স্ট্যাবিলাইজার। দেখো
স্টাবিলাইজার এরকম কিছু উপাদান আছে যে এখন বললাম যে মেমব্রেনে এমন কিছু প্রোটিন আছে, অন্তঃস্থ প্রোটিন আছে যেগুলো কী করে এনজাইমের ক্ষতিকারক প্রভাব থেকে আবরণীটাকে রক্ষা করে, এবং যেই উপাদানগুলো রক্ষা করছে, যারা এই রক্ষার কাজটা করছে তাদেরকে বলা হয় স্টেবিলাইজার। তো সেরকম কিছু স্টেবিলাইজারের নাম আমরা যদি বলি সেটা হচ্ছে কি কর্টিসন, হেপারিন, কোলেস্টেরল। এগুলো সাধারণত এগুলো সাধারণত কি স্টেবিলাইজার হিসেবে কাজ করে। তারা এই ভেতরের এনজাইম থেকে এই আবরণটাকে রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে। এবং আরও কিছু আছে যেটাকে লোবিলাইজার বলছি, তারা আবার কি করে লোবিলাইজার আছে কিছু, যেমন কি টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং কিছু ভিটামিন আছে এ কে, এই ভিটামিনগুলো আছে যারা আবার কী করে এই বস্তুগুলো যাতে এই আবরণীকে কি কোনো ক্ষতি করতে না পারে সেই হিসেবে কাজ করে। সেরকম কি টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ভিটামিন এ, কে এগুলো লোবিলাইজার হিসেবে কাজ করে। এখন আসো দেখি ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্সটা হচ্ছে কি এই লাইসোসোমের ভিতরে যে তরল পদার্থটা আছে, এই তরল পদার্থ এইটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা যেরকম তোমার ক্লোরোপ্লাস্টে দেখেছিলাম, মাইটোকন্ড্রিয়াতে দেখেছিলাম, সেই রকম ভিতরে তরল পদার্থটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। কিন্তু এখানে তরল পদার্থটা কীরকম, এখানে তরল পদার্থটা হচ্ছে অসমসত্ব দ্রবণ। এই তরল পদার্থটা এখানে অনেক বস্তু আছে, তাদের একটা সংমিশ্রণ, কিন্তু সেটা কী ধরনের, অসমসত্ব ধরনের। তো এইখানে অনেক বস্তু আছে, সেই বস্তুগুলো সাধারণত দেখা যাচ্ছে কি তাদের ডায়ামিটার ব্যাস সাধারণত কত 50 থেকে 80 অ্যাংস্ট্রম হতে পারে এক একটা বস্তু। এই যে বিভিন্ন যে বস্তুগুলো আছে, এই যে অসমসত্ব দ্রবণের যে বস্তুগুলো আছে তার ব্যাস সাধারণত 55 থেকে 80 অ্যাংস্ট্রম হতে পারে। এছাড়া এখানে কিন্তু প্রায় 50টির মতো তোমার এনজাইমস আছে, 50টি এনজাইমস আছে এই ম্যাট্রিক্সে, যেটা কি নাকি হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক আছে, আদ্র বিশ্লেষণ ক্ষমতা আছে তাদের। এবং এখানে অপাচ্য বস্তু আছে, দানাদার বস্তু আছে, মানে এই টিস্যু বিগলনকারী এনজাইমসও আছে। তাহলে ম্যাট্রিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সটা কি বললাম দেখো, ম্যাট্রিক্সটা যে সমস্ত যে বস্তুগুলো আছে এখানে, ছোট বড় যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলো কি ধরনের একটা তরল, এটা হচ্ছে একটা অসমসত্ব দ্রবণের একটা তরল এখানে থাকছে, লিকুইড থাকছে, যেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। এবং ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে কি 50টি হাইড্রোলাইটিক এনজাইমস আছে, এবং তাতে আবার কি আছে তোমার কিছু অপাচিত বা বস্তু আছে, টিস্যু বিগলনকারী যে এনজাইমস সেগুলো কিন্তু এই ম্যাট্রিক্সে থাকছে। ঠিক আছে, এবং যেখানে বস্তুগুলো আছে তার ব্যাস সাধারণত 55 থেকে 80 অ্যাংস্ট্রম পর্যন্ত। আমাদের এতটুকু জানলেই হবে। এখন আসো যে প্রকারভেদ কয় ধরনের লাইসোজোমের, এই যে এক একটা লাইসোজোম কিন্তু এক একটা এনজাইম ধারণ করে রাখে, এক এক ধরনের এনজাইম ধারণ করে। মানে একটা লাইসোজোম দেখা যায় এক এক ধরনের এনজাইম ধারণ করে রাখছে, যার কারণে দেখা যাচ্ছে যে এনজাইম লাইসোজোমের আকৃতি বা তার কার্যগত দিক থেকে লাইসোজোম কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, তার মানে কি সে একটা বহুরূপতা প্রদর্শন করে, যেহেতু পলিমরফিক টাইপের আর কি। যেমন তার আকৃতিগত দিক ভিন্ন হতে পারে, তার কার্যগত দিকও ভিন্ন হতে পারে, সে কারণে লাইসোজোমকে বলা হচ্ছে পলিমরফিক, মানে বহুরূপতা সে প্রদর্শন করে। তো লাইসোজোমকে আমরা সাধারণত 4টা ভাগে ভাগ করতে পারি প্রকারভেদ যদি বলি, তাহলে এক হচ্ছে কি প্রাইমারি লাইসোজোম, প্রাথমিক লাইসোজোম যেটা। 2 হচ্ছে কি সেকেন্ডারি, 3 হচ্ছে কি তোমার অটোফ্যাগোজোম, এবং 4 হচ্ছে কি রেসিডুয়াল বডি। তাহলে এখন দেখো প্রাইমারি লাইসোজোম কাকে বলে। প্রাইমারি লাইসোজোম এই ম্যাট্রিক্সের মধ্যে যে ছোট বিভিন্ন গোলাকার যে বস্তুগুলো দেখা যায়, ঠিক আছে, ছোট যে গোলাকার বস্তুগুলো দেখা যায় যেখানে সদ্য হাইড্রোলাইটিক এনজাইমস
যেগুলো আছে কিন্তু সেগুলো নিষ্ক্রিয় হিসেবে কাজ করে, সেগুলো পরিপাকে অংশগ্রহণ করে না, সেই সমস্ত কি লাইসোজোমকে আমরা সাধারণত বলি কি প্রাইমারি লাইসোজোম। মানে প্রাইমারি লাইসোজোম কি? তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যে ছোট ছোট যে লাইসোজোম যে আছে যেগুলো কি সদ্য তার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমসটা সদ্য তৈরি হয়েছে কিন্তু সেগুলো কিন্তু পরিপাকে অংশগ্রহণ করছে না, নিষ্ক্রিয় হিসেবে থাকে, সেই সমস্ত লাইসোজোমকে আমরা বলবো প্রাইমারি লাইসোজোম। এখন আসো সেকেন্ডারি লাইসোজোমটা কি? সেকেন্ডারি লাইসোজোমটা কি? সেকেন্ডারি লাইসোজোম হচ্ছে যে এই তোমার আমরা কিছু শব্দ শুনেছি যেটা হচ্ছে কি ফ্যাগোসাইটোজোম, তারপর হচ্ছে কি পিনোসাইটোজোম। যাই হোক এই ফ্যাগোসাইটোজোম বা পিনোসাইটোজোম এগুলোর মাধ্যমে যে ফ্যাগোজোম বা পিনোজোম যে তৈরি হয়, যে ফ্যাগোজোম কি বললাম সেকেন্ডারি লাইসোজোমের ক্ষেত্রে কি বলছি ফ্যাগোজোম, ফ্যাগোসাইটোজোম যেটা পদ্ধতি আছে একটা, সেই ফ্যাগোজোম অথবা পিনোজোম ফ্যাগোসাইটোজোম বা পিনোজোম যে তৈরি হচ্ছে তার সাথে এক বা একাধিক যদি লাইসোজোম যুক্ত হয়। কোন লাইসোজোমগুলো যুক্ত হবে? প্রাইমারি লাইসোজোমগুলো যুক্ত হবে, তখন সেটাকে আমরা কি বলবো সেকেন্ডারি লাইসোজোম বলবো। এবং তারা কিন্তু তাদের কিন্তু পরিপাক ক্ষমতা থাকবে, তারা পরিপাকে অংশগ্রহণ করবে, তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকবে না, তারা সক্রিয়, এবং সেই সমস্ত লাইসোজোমকে আমরা বলছি সেকেন্ডারি লাইসোজোম। তাহলে সেকেন্ডারি লাইসোজোমটা কি? যে ফ্যাগোসাইটোজোম বা পিনোজোম সেই তার সাথে যদি এক বা একাধিক প্রাথমিক লাইসোজোম যুক্ত হয়ে যে বড় আকৃতির লাইসোজোম তৈরি করবে তাকেই বলা হবে সেকেন্ডারি লাইসোজোম। আমরা এখানে বলতে পারি দেখো এখানে একটা সেকেন্ডারি লাইসোজোম তৈরি হয়েছে, ছোট লাইসোজোমের সাথে যুক্ত হয়ে এই যে কতগুলো লাইসোজোম এক বা একাধিক লাইসোজোম যুক্ত হয়ে এটাকেই আমরা এটাকে কিন্তু এই ভিতরে এই অংশটাকে আমরা কী বলতে পারি তোমার কি সেগুলো সেকেন্ডারি লাইসোজোম বলতে পারি কিন্তু। আচ্ছা যাই হোক, তাদের কি আছে? তাদের তোমার সক্রিয় ক্ষমতা আছে, পরিপাকে অংশগ্রহণ করে, তারা আগ্রাসী ক্ষমতা আছে তাদের, সেই সমস্ত এনজাইমকে আমরা বলছি কি তোমার সেকেন্ডারি লাইসোজোম। সেই সমস্ত লাইসোজোমকে বলা হয় সেকেন্ডারি লাইসোজোম। এখন আসো যে সেকেন্ডারি লাইসোজোম তাতে কিন্তু ভিতরে যে অসংখ্য যে এনজাইমস আছে তার মধ্যে আমি কিছু এনজাইমসের নাম বলি, যেমন ধরো নিউক্লিয়াস এনজাইম, ফসফেটেস, ঠিক আছে, ফসফেটেস, প্রোটিয়েস, গ্লাইকোসাইডেস, এস্টারেস, অসংখ্য এনজাইম আছে, স্টারেস, সালফাটেস, এই ধরনের অসংখ্য এনজাইমস আছে। এই যে একটু আগে যে আমরা বললাম যে সেকেন্ডারি লাইসোজোম বলার ক্ষেত্রে যে বললাম যে বিভিন্ন যে এই এনজাইমসগুলোর সাথে কি করছে তারা পিনোজোম বা সাইটোজোম, ফ্যাগোসাইটোজোম তার সাথে কি এক বা একাধিক প্রাথমিক লাইসোজোম যুক্ত হয়ে তারা যে পরিপাকে অংশগ্রহণ করছে সে সমস্ত লাইসোজোমকে বলা হচ্ছে কি তোমার সেকেন্ডারি লাইসোজোম। এখন এখানে কিন্তু অনেক ধরনের এনজাইমস আছে, তার মধ্যে যদি আমি কিছু কিছু এনজাইমসের যদি একটু নাম বলতে চাই তাহলে যেমন বলতে পারি ধর নিউক্লিয়াস, ফসফেটেস, প্রোটিয়েস, গ্লাইকোস, আরও লাইপেজও হতে পারে, লাইপেজ এনজাইম। লাইপেজ এনজাইমের কাজ কী হবে? সে কিন্তু লিপিডকে ভেঙে ফেলবে, লিপিডকে সে ভেঙে ফেলে কি তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে, গ্লিসারল তৈরি করবে। ঠিক সেরকমভাবে নিউক্লিয়াস সে এবার কী করবে? সে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু দুটো হতে পারে, আরএনএস হতে পারে, ডিএনএস হতে পারে। আরএনএ হলে কী হবে? সে আরএনএকে কেটে ফেলবে, আর ডিএনএস হলে কী হবে? সে ডিএনএকে কেটে ফেলবে, ঠিক আছে। সে কী করবে তাহলে? ডিএনএ এবং আরএনএকে সে কী করে? কেটে ফেলে, মানে ভেঙে ফেলে। ফসফেটেস সে কী করবে? ফসফরাস ঘটিত কোনো যৌগকে সে ভেঙে ফেলবে, ঘটিত যে কোনো যৌগকে সে কী করবে? ভেঙে ফেলবে। আর প্রোটিয়েস সে কী করবে? প্রোটিনকে ভেঙে ফেলবে, প্রোটিনকে সে ভেঙে ফেলবে। গ্লাইকোসাইডেস কী করবে? তোমার গ্লাইকোসাইড হচ্ছে গ্লাইকোসাইড প্লাস হচ্ছে তোমার পলিস্যাকারাইড যেগুলো আছে, স্যাকারাইড,
গ্লাইকোসাইড বা পলিস্যাকারাইড জাতীয় যে যৌগগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলবে, ঠিক আছে। সেটা তখন সেই এনজাইমটাকে আমরা বলবো গ্লাইকোসাইডেস। এস্টারেস হচ্ছে কি এস্টারের যে যৌগগুলো আছে সেই যৌগগুলোকে ভেঙে ফেলবে, সেই এনজাইমটাকে বলছে কি এস্টারেস। সালফাটেস হচ্ছে কি সালফার গঠিত যৌগ যেগুলো আছে তাকে ভেঙে ফেলবে, ঠিক আছে। তাহলে দেখো যে এনজাইমগুলো কীভাবে বস্তুগুলোকে ভেঙে ছোট ছোট বস্তুতে পরিণত করছে এবং সেই পর কিন্তু এই সমস্ত বস্তুগুলো কি করবে, সে কিন্তু তোমার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাবে কি এই কোষ থেকে সাইটোপ্লাজমে বের হয়ে আসবে। সাইটোপ্লাজমে বের হয়ে এসে কি সাইটোপ্লাজমে হয়তো বের করে দিবে বা বের হয়ে আসবে, বা যেগুলো প্রয়োজনীয় অংশ সেগুলো কি দেহের প্রয়োজনীয় কাজে লাগবে, আর যেগুলো অপাচ্য বা অপ্রয়োজনীয় অংশ সেগুলো তো শরীর থেকে বা কোষ থেকে বের করে দিচ্ছে। তো যাই হোক, তো আমরা দেখতেছি সেকেন্ডারি লাইসোজোম বললাম। এখন আসো অটোফ্যাগোজোম কি। অটোফ্যাগোজোম হচ্ছে কি যে কোষে যদি কখনো তোমার অপ্রয়োজনীয় অবাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত যদি কোনো বস্তু থাকে, কোষীয় অঙ্গাণু থাকে, সেগুলোকে কি করবে যে এনজাইমস দ্বারা বিগলিত করে ফেলবে, নষ্ট করে ফেলবে, বিগলন করে ফেলবে। সেই লাইসোজোমকে আমরা বলবো অটোফ্যাগোজোম, ঠিক আছে। আর প্রকৃতিকে বলবো অটোফ্যাগি। অটোফ্যাগোজম কি বললাম, কোষের অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন নেই, কোষের জন্য প্রয়োজন নেই, অবাঞ্ছিত, যেটা দরকার নেই আমাদের, ঠিক আছে, অবাঞ্ছিত কোষীয় বস্তু, অপ্রয়োজনীয় অবাঞ্ছিত যে কোষীয় বস্তুগুলো আছে যেগুলো আমার কি সেলের জন্য দরকার নেই, সে সমস্ত অংশগুলোকে কি করবে, সে সমস্ত অংশগুলোকে তোমার কোষের ভিতর থেকে বাইরে বের করে দিবে। কিভাবে বের করে দিবে? এনজাইম দ্বারা ভেঙে বা নষ্ট করে দিবে, নষ্ট করে সেটাকে বের করে দিবে। তখন আমরা সেটাকে বলছি কি অটোফ্যাগোজম। আর এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি অটোফ্যাগি, ঠিক আছে, কিন্তু অটোফ্যাগি বলা হয়। আর তারপর দেখো রেসিডুয়াল বডি আবার একটা আছে। সেই রেসিডুয়াল বডিটা হচ্ছে কি যখন এই যে অপাচিত বা কোষীয় যে বস্তুগুলো আছে, বহুকোষীয় যে বস্তু বা অপাচিত যে বস্তুগুলো আছে সেইগুলো যুক্ত যে গৌণ যে লাইসোজোমগুলো আছে তাকেই বলা হয় রেসিডুয়াল বডিজ, ঠিক আছে। কি বললাম? অপাচিত বস্তু যেগুলো আমাদের আগেই মানে যেগুলো শরীরের জন্য দরকার নেই বা বাহির থেকে প্রবেশ করেছে, ব্যাকটেরিয়া হতে পারে বা কোনো জীবাণু হতে পারে প্রবেশ করেছে, সেগুলোকে কি শরীরের জন্য দরকার নেই, সেগুলো অপাচিত যে বস্তুগুলো আছে সেগুলো যুক্ত যে তোমার গৌণ যে লাইসোজোম তাদেরকে আমরা একসাথে বলছি কি রেসিডুয়াল বডিজ, ঠিক আছে। এগুলো কিন্তু সাধারণত কি কোষ থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়, কিন্তু কোনো ক্ষেত্রে আবার কিন্তু কোষ লাইসোজোম সেটা কোষ থেকে বের করে যেতে পারে না, কারণ যখন আমাদের দেখা যায় জন্ডিস হয় তখন কিন্তু সে যকৃৎ কোষ থেকে সেই অংশটাকে বের করে যেতে পারে না। তো এটা একটু ব্যতিক্রম। সাধারণত দেখা যায় কি যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন নেই, যেগুলো আমাদের অপাচিত বা বহিঃকোষীয় যে বস্তুগুলো আছে সেগুলোকে সাধারণত কোষ লাইসোজোম কী করে কোষ থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো কোষ থেকে বাইরে পাঠিয়ে দেয়। তখন সেটা কি করে, সেটা দেখা যায় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেটা সাইটোপ্লাজমে চলে এসে যদি দরকার প্রয়োজনীয় অংশটা কী করবে, সে শরীরে কাজে লাগাবে, আর না থাকলে সেটা কি বাইরে বের করেই দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আবার কখনো দেখা যায় কিন্তু যে প্রতিকূল অবস্থা যখন থাকে তখন কিন্তু দেখা যায় যে লাইসোজোম আবার কী করে, সে তার নিজের যে কোষীয় যে অংশ আছে এমনকি লাইসোজোম নিজেই নিজেকে কী করতে পারে, হ্রাস করতে পারে, ঠিক আছে। সেজন্য সেটাকে আবার বলা হয় কি অটোলাইসিস বলা হয়, তোমরা পড়েছো হয়তো বা অটোলাইসিস বলে। এই হচ্ছে মূলত আমাদের লাইসোজোম। তাহলে আমরা আজকে লাইসোজোমটা কী পড়লাম, লাইসোজোমের সংজ্ঞাটা পড়লাম যে সাইটোপ্লাজম যে অঙ্গাণু যেটা একক লিপোপ্রোটিন দ্বারা আবৃত থাকে এবং যেটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, সেই অঙ্গাণুটাকে বলা হয় লাইসোজোম। লাইসোজোমের সাধারণত দুইটি অংশ থাকে, একটাকে বলা হচ্ছে আবরণী এবং অন্যটা হচ্ছে কি ম্যাট্রিক্স, ঠিক আছে। আবরণীটা সাধারণত লিপোপ্রোটিন দ্বারা গঠিত এবং এতে কি থাকে, এতে কিছু অন্তঃস্থ প্রোটিন থাকে, গ্লাইকোসাইলেটেড কিছু অন্তঃস্থ প্রোটিন থাকে যেটা কিনা এনজাইমস থেকে তার আবরণীকে রক্ষা করতে সহায়তা করে। এবং আরটি কি হচ্ছে ম্যাট্রিক্স বললাম, ম্যাট্রিক্সে সাধারণত 50টির মতো হাইড্রোলাইটিক এনজাইমস থাকে যেটা কিনা কি মানে কোষের বিপাকীয় কাজে বা বিভিন্ন কাজে বিভিন্ন বস্তুকে কি ভাঙতে সাহায্য করছে এই হাইড্রোলাইটিক এনজাইমস। আচ্ছা, এবং এই যদি আমরা প্রকারভেদ বলতে চাই তাহলে আমরা কী বলবো, সাধারণত দেখা যায় কি এক একটি লাইসোজোম এক একটি এনজাইমের
কি এক একটি এনজাইম বহন করে। তো সুতরাং সেদিক থেকে দেখা যায় যে আকৃতিগত দিক থেকে বা কার্যগত দিক থেকে লাইসোসোমগুলো কি বিভিন্ন ধরনের হতে পারে। তো লাইসোসোমকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি প্রাইমারি লাইসোসোম, 2 সেকেন্ডারি লাইসোসোম, 3 হচ্ছে কি অটোসোম আর অটোফ্যাগোসোম, 3 হচ্ছে অটোফ্যাগোসোম এবং 4 হচ্ছে তোমার রেসিডুয়াল বডি। তো এখন আসো যে এনজাইম এই লাইসোসোমের কাজ কি। এখন আমরা যে আলোচনাটা করলাম তাতে কিন্তু দেখতেই পেলাম যে লাইসোসোমের প্রধান কাজ হচ্ছে কি, লাইসোসোমের প্রধান কাজ হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমস দ্বারা বিভিন্ন কি কোষীয় উপাদান বলো বা বিভিন্ন বস্তুকে কি এসে ভেঙে ফেলে। ঠিক আছে, অটোফ্যাগোসম প্রক্রিয়ায় অথবা অটোলাইসিস প্রক্রিয়ায় সে কী করে কোষীয় বিভিন্ন উপাদান বা কোষীয় বিভিন্ন অঙ্গগুলো কী করে নষ্ট করে। সাধারণত দেখা যায় যে অটোলাইসিস ঘটায়, তারপর আবার সে কী করতে পারে, যেহেতু সে এরকম করে ভাঙছে এনজাইমস দ্বারা সে বিভিন্ন কিছু ভাঙছে, তাহলে কি দেখা যাচ্ছে যখন আমি তোমাদেরকে দেখালাম যে নিউক্লিয়াস এনজাইমস সেটা কী করছে আরএনএ বা ডিএনএকে ভেঙে ফেলছে। যদি আরএনএ বা ডিএনএকে ভেঙে ফেলে তাহলে সে কী করবে, জিনগত পরিবর্তন ঘটাবে। যে যখন সে নিউক্লিয়াস এনজাইম যখন আরএনএ বা ডিএনএকে ভেঙে ফেলতে পারে যদি, তাহলে কি করবে, সে জিনগত পরিবর্তন ঘটাবে না, সে জিনগত কি পরিবর্তন ঘটাবে। আর যদি জিনগত পরিবর্তন ঘটে তাহলে সে কী হবে, মিউটেশন হবে, তাহলে সেই মিউটেশনে হেল্প করে। ঠিক আছে, সেই মিউটেশনে হেল্প করছে। সে কিছু কোষের যে বাইরে থেকে যে জীবাণুগুলো আসছে, আমরা শ্বেত রক্তকণিকা কিন্তু প্রচুর পরিমাণে লাইসোসোম পাওয়া যায়। কেন? কারণ শ্বেত রক্তকণিকা কী করে, দেহের প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে, সুতরাং সেখানে লাইসোসোম থাকছে। আচ্ছা যাই হোক, আর এখন মিউটেশন ঘটায়। আর কি হচ্ছে, কোষের বাহির থেকে যে জীবাণুগুলো আছে সেগুলোকে নষ্ট করতে বা বিনষ্ট করার ক্ষেত্রে লাইসোসোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দেখো কোষের সাধারণত কোষ বিভাজন প্রক্রিয়ায় মানে উদ্দীপ্ত করে লাইসোসোম। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াও ঘটানোর ক্ষেত্রে লাইসোসোম কি তাকে কোষকে উদ্দীপনা দেয়। এরকম সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাইড্রোলাইটিক এনজাইমসগুলো আছে বলে সেখানে কি হচ্ছে, অটোলাইসিস ঘটছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই হচ্ছে মূলত কিছু গুরুত্বপূর্ণ কাজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে সাইটোপ্লাজমি অঙ্গাণু আমি আর পড়ব না, যতটুকু পড়েছি ততটুকুই এনাফ। আমরা এরপর সাধারণত দেখা যায় যে কোষে যতগুলো অঙ্গাণু আছে সব তো পড়েই ফেললাম, এরপর আমরা নিউক্লিয়াস নিয়ে একটু আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।